সদ্য ডিগ্রি পাস করাদের জন্য মাস্টার্স প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে ভর্তি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে, আবেদন কবে শুরু হবে, আবেদন কবে শেষ হবে, কয়টি কলেজে আবেদন করতে পারবেন এবং আপনাদের ভুল ধারণা কি রয়েছে, আবেদন করতে কি কি লাগবে এবং কলেজে জমা দেওয়ার জন্য আপনাদের কি কি কাগজপত্র লাগবে এবং অঙ্গীকারনামাটা পূরণ করার নিয়ম এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দিব এবং আপনারা অঙ্গীকারনামা কীভাবে পূরণ করবেন এবং আবেদনের সাধারণ যোগ্যতা কি কি, তো এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে কথা হবে। তো চলেন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বলবো, যারা 2021 সালে ডিগ্রি পাস করেছে 3 বছর মেয়াদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, শুধুমাত্র তারাই কিন্তু 2021 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে ভর্তি হইতে পারবে। তো তাদের যোগ্যতা কি লাগবে, ভর্তির যোগ্যতাটা আগে বলে দেওয়ার কারণ হচ্ছে আপনারা জানতে পারবেন যে আপনার কত পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন। আপনার যদি সিজিপিএ 2.25 হয় তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, তা না হলে আবেদন করতে পারবেন না। আবেদন কবে শুরু হচ্ছে এটা এখন আমরা জানবো এবং আবেদন কিভাবে করতে হবে অনলাইনে এই বিষয়ে আমরা ভিডিও দিব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আবেদন শুরু হচ্ছে 14 মে 2024 বিকেল 4টায়, অর্থাৎ আজকের পরের দিন থেকে আবেদন কিন্তু শুরু হচ্ছে এবং আবেদন কবে শেষ হবে, আবেদন শেষ হবে 27 মে 2024 তারিখ রাত 12টা পর্যন্ত। তো 27 মে 2024 তারিখের আগেই আবেদন করে ফেলবেন এবং কলেজে 300 টাকা সুন্দর করে জমা দিয়ে দিবেন, তাহলেই আপনার আবেদনটি কিন্তু সাকসেস হবে। ঠিক আছে, শুধু অনলাইনে আবেদন করলেন 300 টাকা ফি জমা দিলেন না, তাহলে কিন্তু আবেদনটি সাকসেস হবে না। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাইয়া আমরা কয়টি কলেজে আবেদন করতে পারবো। তো দেখেন, আপনি যে কোনো একটি কলেজে আবেদন করতে পারবেন, তবে আবেদন করার সময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যেই কলেজ থেকে আবেদন করেছেন সেই কলেজেই আবেদন করলে আপনার জন্য ভালো হবে, যেহেতু মানে পাশাপাশি কলেজ আপনার সুবিধা হবে আর কি। ঠিক আছে, তবে দেখেন, যদি আপনি কোনো মেধা তালিকায় স্থান না পান তাহলে কিন্তু রিলিজ স্লিপে 3টি কলেজে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তাহলে আপনি 2বার আবেদন করার সুযোগ পাচ্ছেন। একবার প্রাথমিক আবেদনের সময় একটি কলেজে আবেদন করতে হবে, এটা একটাই দিতে হবে, আপনি কখনোই 2টা 3টা 4টা দিতে পারবেন না। এবং প্রথমে একটা কলেজে আবেদন করার পরে প্রথম মেধা তালিকায় যদি ওই কলেজে চান্স পান তাহলে তো ভর্তি হয়ে যাবেন, যদি দ্বিতীয় মেধা তালিকায় ওই কলেজে চান্স পান তাহলে তো ভর্তি হয়ে যাবেন, আর যদি কোনোটাতেও চান্স না পান তাহলে পরবর্তীতে আপনি 3টি কলেজে নতুন করে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং এই 3টি কলেজের মধ্যে যে কোনো একটিতে ইনশাল্লাহ আপনার চান্স কিন্তু হয়ে যাবে। সো এটা নিয়ে কোনো টেনশন নেই। ওকে, এখন সবচেয়ে বড় ভুল ধারণা সেটা হচ্ছে, অনেকেই বলে যে কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করেছেন সেই কলেজে আবেদন করলে অগ্রাধিকার দেয়া হবে। আসলে এখানে অগ্রাধিকার কোনো কিছুই দেওয়া হয় না। বর্তমানে কলেজগুলো যাদের পয়েন্ট ভালো শুধুমাত্র তাদেরকেই কিন্তু অগ্রাধিকারটা দিচ্ছে। ঠিক আছে, ওকে, সো যাদের পয়েন্ট ভালো তাদেরকেই শুধুমাত্র অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিতর সিট কতগুলো থাকবে। তো আপনাদেরকে বলি যে ভাই ও বোনেরা, মাত্র 70 থেকে 100টার মতো করে সিট থাকে। সো যারা ফার্স্ট ক্লাস পান নাই, সো তারা নিয়মিততে আবেদন করলেও চান্স পেতেও পারেন কিংবা চান্স না পেতেও পারেন। ওকে, আমি নিজে 2.94 পেয়ে আবেদন করেছিলাম প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিততে, আমি কিন্তু চান্স পাইনি। ঠিক আছে, একদম রিলিজ স্লিপে চান্স পেয়েছিলাম, সেটা হচ্ছে ঢাকার একটা কলেজে, বাট দিনাজপুরে কোনো কলেজে বা রংপুরে কোনো কলেজে আমি চান্স পাইনি। ওকে, আমার টাকাটা বেকার গেছে। তো আমি কিন্তু প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটে কিন্তু আবেদন করে চান্স পেয়ে ভর্তি হয়ে গেছিলাম। তো যাই হোক, আপনারা যাদের পয়েন্ট ভালো হোক আর খারাপ হোক আপনারা আবেদন করবেন, আপনাদের সুবিধা মতো যে কোনো একটি কলেজে আবেদন করতে পারবেন। এখন আবেদন করার জন্য কি কি লাগবে, বা কম্পিউটার দোকানে যদি আপনি আবেদন করতে যান তো আপনাকে কি কি নিয়ে যেতে হবে। প্রথমত, আপনি যে ডিগ্রি পাস করেছেন 3য় বর্ষের রোল নাম্বারটা লাগবে এবং ডিগ্রি পাসের রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে এবং ডিগ্রি পাস পরীক্ষার কত সালে পাস করেছেন এই পাশের সালটা অবশ্যই লাগবে এবং ব্যক্তিগত নিবন্ধিত মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার নিজের মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন। ঠিক আছে, এবং অবশ্যই একটি ইমেইল অ্যাড্রেস সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। আপনার ইমেইল বাধ্যতামূলক, ইমেইল একটা খুলে নেবেন, না হলে হবে না, আপনার ইমেল দিতে হবে, আবেদন করার সময় লাগবে এবং 1 কপি পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে এবং অঙ্গীকারনামা যেটা হাতে পূরণ করে দিতে হবে। তো অঙ্গীকারনামা কীভাবে ডাউনলোড করবেন আমি আসতেছি ধাপে ধাপে। তো অবশ্যই এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর ইমেল অ্যাড্রেস কিন্তু দোকানদারের ইমেল অ্যাড্রেস দিবেন না, আপনার নিজের ইমেল অ্যাড্রেসটা দিবেন। ওকে, তো দেখেন, এখন আপনি আবেদন করলেন,
আবেদন করার পর কম্পিউটারের দোকানদার আপনাকে একটা শিট ধরায় দিল। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা কিন্তু হচ্ছে ফর্ম আপনাদেরকে দিবে। এই ফর্মটাতে আপনার রোল নাম্বার, পিন নাম্বারটা লেখা থাকবে, ঠিক আছে। তো এটা লেখা থাকুক, সমস্যা নাই। তো এই কাগজটা নিয়ে আপনাকে কিন্তু কলেজে টাকা পয়সা জমা দিতে হবে এবং দেওয়ার পর আরও অনেক কাগজপত্র জমা দিতে হবে। তো কী কী কাগজপত্র জমা দিতে হইতে পারে এটা এখন আপনাদেরকে আমি বলে দিব। তো দেখেন, সবার আগে নিজের কলেজ নোটিশ অনুসরণ করবেন। সবচেয়ে আগে আপনি কি করবেন, আপনার কলেজে কি নোটিশ দিয়েছে, কি কি কাগজ লাগবে, ওরা কিন্তু নোটিশে কিন্তু বলে দেয়। তো ওইটা আগে ফলো করবেন, যে কি কি চাইছে সেই হিসাবে জমা দিবেন। তবে যে কোনো কলেজ যেই কাগজগুলো জমা দিবে সেটা হচ্ছে যে আপনার ডিগ্রি 3য় বর্ষের মানে ডিগ্রির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি একটা তারা নিবে, সত্যায়িত লাগতেও পারে, না লাগতেও পারে, ঠিক আছে। এবং আপনি যেহেতু এখনও ডিগ্রির সার্টিফিকেট কলেজে আসেনি, তো সেই ক্ষেত্রে আপনার মার্কশিট রয়েছে, মার্কশিট অনলাইন থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে প্রিন্ট করে বের করবেন। ওই মার্কশিটের কিন্তু ফটোকপি জমা নিতে পারে, ক্লিয়ার। এবং নিজের স্বাক্ষরযুক্ত অনলাইনে প্রাপ্ত আবেদন কপি জমা দিবেন। আমি কিন্তু আপনাদেরকে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে আবেদন কপিটা দেখাইছিলাম, এই আবেদন কপিতে আপনার নিজের স্বাক্ষরটা দিবেন। স্বাক্ষরটা দেওয়ার পর এইটা সুন্দর করে অরিজিনাল কপিটা কিন্তু জমা নিয়ে নিবে, ঠিক আছে, কিংবা ফটোকপিও জমা নিতে পারে, স্বাক্ষর থাকতেই হবে। এবং অঙ্গীকার নামার ফটোকপি। তো অঙ্গীকার নামাটা কীভাবে পূরণ করতে হবে আমি আসতেছি ভিডিওর একটু পরে। ওইটা অবশ্যই লাগবে, অঙ্গীকার নামার ফটোকপি, একটা ফটোকপি করে নেবেন। এবং 300 টাকা যে আপনি জমা দিয়েছেন, এই 300 টাকাটা আপনি বিকাশের মাধ্যমে জমা দিয়েছেন না হচ্ছে কলেজে ব্যাংকের বুথে যায় জমা দিয়েছেন, সেটার কিন্তু একটা রসিদ লাগবে। এই রসিদটা মাস্ট বি আপনার কিন্তু লাগবে, রসিদটা নিয়ে আসতে ভুলবেন না, ওকে। এবং ডিগ্রি পরীক্ষার নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, এটা আরেকবার বলার কারণ হচ্ছে এটা মাস্ট বি কিন্তু আপনাদের লাগবেই, ক্লিয়ার। তো এই কাগজগুলো কিন্তু আপনাদের লাগবে, ওকে। আমরা এখন দেখি দ্বৈত ভর্তি অঙ্গীকারনামা পূরণের নিয়ম। তো প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত কোর্সের ভর্তিতে প্রয়োজনীয় দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা, যা অবশ্যই হাতে পূরণ করে স্ক্যান করে অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে। তো এই যে অঙ্গীকারনামাটা আপনারা যদি কম্পিউটারের দোকানে কম্পিউটার দোকান থেকে আপনি আবেদন করেন, তাহলে ওরাই আপনাকে হচ্ছে অঙ্গীকারনামা বের করে প্রিন্ট করে দিবে। তখন ওটা আপনি হাতে কলমে লিখবেন, ঠিক আছে, লিখে তাদেরকে দিলে তারাই আপলোড করে দিবে। তো চলেন হচ্ছে আমরা অঙ্গীকারনামাটা দেখি। আর অঙ্গীকারনামা ডাউনলোডের লিঙ্ক কিন্তু প্রথম কমেন্টে আমি দিয়ে দিছি, আপনারা চেক করলেই দেখতে পাবেন, ঠিক আছে। তো চলেন অঙ্গীকারনামাটা কেমন হয় আমি দেখাই দিচ্ছি এবং কিভাবে পূরণ করতে হবে এটাও দেখাই দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনাদের অঙ্গীকারনামা। তো এই অঙ্গীকারনামাটা কিভাবে ফিল আপ করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন, আমি নিম্ন স্বাক্ষরকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 20-21 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের আয়তায়, এই যে এখানে আমি রাষ্ট্রবিজ্ঞান লিখেছি, এইখানে আপনি হচ্ছে কলম দিয়ে লিখবেন আপনার যে সাবজেক্ট নিয়ে আপনি আবেদন করবেন। আমি রাষ্ট্রবিজ্ঞান, তার জন্য এখানে রাষ্ট্রবিজ্ঞান লিখেছি। আপনার সাবজেক্টের নামটা এখানে দিবেন, ঠিক আছে। বিষয় ভর্তির জন্য অনলাইন প্রাথমিক আবেদন করতে ইচ্ছুক, এ লক্ষ্যে বিশ্বস্ততার সঙ্গে অঙ্গীকার করছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি বা অধ্যয়নরত নই। ছকে বর্ণিত আমার সকল তথ্য সঠিক ও সম্পূর্ণ। তো দেখেন, এই যে দেখেন এখানে আপনাকে বলা হচ্ছে নাম, এইখানে আপনার নামটা লিখবেন। এগুলা কিন্তু সব কলম দিয়ে লিখবেন, ঠিক আছে। আমি টাইপ করে দিছি, ঠিক আছে, যেহেতু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কলম দিয়ে লিখতে হবে, আমি বোঝানোর জন্য টাইপ করে রাখছি। তারপর পিতার নাম, এখানে আপনার বাবার নাম দিবেন। মাতার নাম, এখানে মায়ের নামটা দিবেন। এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি সনদ অনুযায়ী কত সেটা লিখে দিবেন। এবং আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, অর্থাৎ আপনার হচ্ছে ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে ভালো করে লিখতে হবে, ক্লিয়ার। সুন্দর করে আপনারা কিন্তু লিখবেন, সব বাংলায় লিখবেন, কিংবা হচ্ছে যে এই সংখ্যাগুলো সব ইংরেজিতে লিখতে পারেন, আর বাদবাকি সব বাংলায়, ঠিক আছে। স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম, এইখানে আপনাকে হচ্ছে স্নাতক পাস দিতে হবে, কিংবা আপনি চাইলে এইখানে হচ্ছে ডিগ্রি পাস লিখে দিতে পারেন, ক্লিয়ার। এবং পাশের সন এখানে 2021 দিবেন অবশ্যই। আপনি ডিগ্রি যত সালে পাস করেছেন তত সালের না এইখানে লিখে দিবেন। আপনি যদি 20-এ করেন 20, 21-এ করেন 21, 18-এ করলে 18, 19-এ করলে 19 লিখে দিবেন। তারপর আপনার হচ্ছে ডিগ্রি 3য় বর্ষের রোলটা এখানে লিখবেন, ডিগ্রি 3য় বর্ষের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন এখানে। এবং বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ যেই কলেজ থেকে আপনি ডিগ্রি পাস করেছেন সেই কলেজের নামটা এখানে সুন্দর করে লিখে দিবেন। তারপরে প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর এবং সিজিপিএ, এইটা দেখতে পাচ্ছেন
2.99 এইখানে হচ্ছে সুন্দর করে আপনি কত সিজিপিএ পেয়েছেন সেটা এখানে বসায় দিবেন, ঠিক আছে। এবং মোট নাম্বার বা স্কেল এখানে 4.00 এটা দিয়ে দিবেন। তো সব কিছু এগুলা সব কলম দিয়ে লিখবেন নিজের হাতে, লেখার পর এখানে আপনার স্বাক্ষরটা কলম দিয়ে দিবেন। হ্যাঁ, দেওয়ার পর এইখানে কিন্তু আপনি তারিখটা লিখবেন। এখানে আমি তারিখ একটা ভুল দেওয়া আছে, আপনি যেই দিন স্বাক্ষর করবেন সেই দিনকার তারিখটা লিখে দিবেন। এখন আমি দেখাচ্ছি কলম দিয়ে কিভাবে লিখতে হবে। তো দেখেন এটা হচ্ছে অঙ্গীকারনামাটা। তো এখানে আমি দেখেন কলম দিয়ে রাষ্ট্রবিজ্ঞান লিখে দিছি। এখানে আমার নাম, বাবা মায়ের নাম, তারপরে জন্ম তারিখ, হ্যাঁ, আমার ভোটার আইডি কার্ড নাম্বার, এবং এইখানে হচ্ছে আমি সুন্দর করে কিন্তু ডিগ্রি পাস লিখে দিছি। হ্যাঁ, এবং এইখানে কত সালে পাস করেছি সেই সালটা, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিছি, এবং দিনাজপুর সরকারি কলেজ থেকে পাস করেছি সেটাও দিছি, এবং আমার সিজিপিএ কত ছিল 2.81 এটাও দিছি, এবং মোট নম্বর বা স্কেল 4.00 এটাও কিন্তু আমি কিন্তু দিয়ে দিছি, ঠিক আছে। এবং এইখানে যদি একটু লক্ষ্য করেন আমি আমার স্বাক্ষর সম্পূর্ণ স্বাক্ষরটা দিছি, এবং নিচের তারিখটা দেখতে পাচ্ছেন যে 10 মে 2024 তারিখ। এরকম আমি যেই দিন স্বাক্ষরটা দিছি সেই তারিখটা কিন্তু লিখে দিছি। তো এরকম আপনারা সুন্দর করে কলম দিয়ে নিজে হাতে কলম দিয়ে কিন্তু টাইপ করে লিখবেন। হ্যাঁ, কলম দিয়ে নিজের হাতে লিখবেন, লিখার পর কম্পিউটার দোকানদারকে আপনি এটা দিয়ে দিবেন, ওনারা অটোমেটিকলি স্ক্যানিং করে আপলোড করে দিবে, ঠিক আছে। সো আপনারা দেখতে পাইলেন আমি হচ্ছে সুন্দর করে অঙ্গীকারনামাটা আপনাদেরকে বুঝাই দিলাম। এবং এইখানে আরেকবার বোঝানোর জন্য দেখেন 6 নাম্বার যে অপশনটা ছিল, এই 6 নাম্বার অপশনে অবশ্যই স্নাতক পাস দিয়ে দিবেন। 7 নাম্বার অপশনে আপনি ডিগ্রি কত সালে পাস করেছেন সেই সাল দিতে হবে। 8 নাম্বার অপশনে ডিগ্রি তৃতীয় বর্ষের রোল নাম্বার। 10 নাম্বার অপশনে হচ্ছে যেই কলেজ থেকে ডিগ্রি পাস করেছেন সেই কলেজের নাম দিতে হবে। 11 নাম্বার অপশনে সিজিপিএ কত পেয়েছিলেন সেটা দিতে হবে। 12 নাম্বার অপশনে সিজিপিএ 4.00 এইটা দিতে হবে। তো আমি তো দেখাই দিছি। এখন আমরা মূল কথায় আসি, সেটা হচ্ছে কারা আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবে না। তো এখানে অনেক কিছু লেখা আছে, আমি আপনাদেরকে শর্টকাটভাবে বুঝাই। সেটা হচ্ছে যারা 2017 সালে বা 2018 সালে বা 2019, 2020 বা 2021 এই সালগুলোতে যারা ডিগ্রি পাস করেছে শুধুমাত্র তারা আবেদন করতে পারবে। এবং এই সালগুলোর মধ্যে যারা ন্যূনতম সিজিপিএ 2.25 পয়েন্ট পেয়েছে শুধুমাত্র কিন্তু তারাই আবেদন করতে পারবে, অন্য কেউ কিন্তু আবেদন করতে পারবে না। ক্লিয়ার? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছাড়া কিন্তু অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা আবেদন করতে পারবে না, এটা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। 17 সাল থেকে 21 সাল পর্যন্ত ডিগ্রি পাস হইতে হবে এবং সিজিপিএ 2.25 পাইতে হবে, তাহলেই আবেদন করা যাবে। ক্লিয়ার? এবং যদি কেউ প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি হইতে চায় সনাতন পদ্ধতিতে, তাহলে 400 নম্বরের মধ্যে 40% নম্বর তাকে পেতে হবে, কিংবা 2.0 পেতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এখন যারা হচ্ছে প্রাইভেট থেকে ডিগ্রি পাস করেছে বা প্রাইভেট থেকে সার্টিফিকেট কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। ক্লিয়ার? প্রাইভেটে যারা তাদেরকে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটে আবেদন করতে হবে, এইখানে আবেদন করার সুযোগ নেই। ক্লিয়ার? এবং যারা অনার্স থেকে পাস করেছে বা ডিগ্রি সার্টিফিকেট হাতে পেয়েছে ফেল করার কারণে বা অন্য কোনো কারণে, তারা আবেদন করতে পারবে না। ক্লিয়ার? তো এটাই ছিল উপরের বিষয়। এবং মেধা তালিকা কীভাবে প্রণয়ন করা হবে, মানে আপনি কিভাবে চান্স পাবেন। তো দেখেন আপনার হচ্ছে ডিগ্রির পরীক্ষা সিজিপিএ যেমন থাকবে সেই ফলাফলের ভিত্তিতে কিন্তু আপনার মেধা তালিকাটা প্রণয়ন করা হবে। এখানে দেখেন পরিষ্কারভাবে লিখে আছে ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে। এবং একই কলেজে একই বিষয়ে 2 বা তার অধিক আবেদনকারী মেধা স্কোর সমান হলে সেই ক্ষেত্রে যার বয়স কম তাকে চান্স দেওয়া হবে। তো এটাও একটা, বয়সটাও একটা ম্যাটার করে। ওকে, তো এইভাবে মূলত মেধা তালিকা প্রণয়ন করা হবে। এবং কি কি মেধা তালিকা আসবে আপনারা হয়তো ভাবতে পারেন যে কি কি মেধা তালিকা আসতে পারে। তো সর্বপ্রথম আসবে প্রথম মেধা তালিকা, রেজাল্ট দিবে, তারপরে দ্বিতীয় মেধা তালিকা রেজাল্ট দিবে, তারপরে কোটায় যারা আবেদন করবে তাদের জন্য কোটা মেধা তালিকা আসবে, এবং তারপরে প্রথম রিলিজ স্লিপের আবেদনের মাধ্যমে তারপরে প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট দিবে। ঠিক আছে, তারপরেই হচ্ছে সম্পূর্ণ কার্যক্রমটা কিন্তু শেষ হয়ে যাবে, এবং তারপরেই প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটের কিন্তু সার্কুলারটি প্রকাশ করা হবে। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। তো অবশ্যই কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।